তোমাদের সকলকে জানাই ভীষণ প্লাসের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা বানানের ওপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো গতদিন আমরা ক্লাস নিয়েছিলাম বাংলা বানানের তৎসম এবং অতৎসম নিয়ম। আজ তার পরবর্তী থেকে আজকে আমরা শুরু করব। তো আজ আমাদের বাংলা বানানের আজকে হচ্ছে আমাদের গতদিন আমাদের যে ক্লাসটুকু করেছিলাম তারপরের থেকে আজকে আমাদের শুরু হবে বাংলা বানানের নিয়ম। ওকে, গতদিন আমাদের লাস্ট পড়া ছিল হচ্ছে যে অদ্ভুত এবং ভুতুড়ে দুইটা শব্দ ছিল হচ্ছে আমাদের অদ্ভুত এবং ভুতুড়ে। এই দুইটা শব্দ ছাড়া আর যত শব্দে আমাদের ভূত থাকবে না কেন সেক্ষেত্রে আমাদের দীর্ঘকার হবে, যেমন উদ্ভূত, পরাভূত, দূরীভূত, ঘনীভূত, অভূতপূর্ব। এটা হচ্ছে আমাদের লাস্ট পড়া ছিল গতদিনের। তো আজকে আমরা এর পরের থেকে আমরা দেখব। তো আমরা আগে একটু রিপিট করি যে অদ্ভুত এবং ভুতুড়ে যদি আমাদের কোনো শব্দে ভূত যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা শব্দ বাদে, দুই শব্দ হচ্ছে এখানে আমাদের অদ্ভুত ও ভুতুড়ে, এই দুইটি শব্দ বাদে আমাদের সকল ভূত শব্দের ক্ষেত্রে আমাদের দীর্ঘকার আসবে, যেমন উদ্ভূত, পরাভূত, দূরীভূত, ঘনীভূত, অভূতপূর্ব, সকল ক্ষেত্রে আমাদের দীর্ঘকার আসবে। এরপরে আসি আমরা যে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ, যে আমাদের বাংলা বানানের ক্ষেত্রে আমাদের কোন কোন ক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু হবে না। তো মূল শব্দে যদি আমাদের উঙ, ইয়, মূর্ধন্য, দন্ত ন এবং ম থাকে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে, যেমন আধার, দাঁত, ছোঁয়া, দাড়ি, হাঁস, গোফ, আক, বাঁশ, ছোঁয়াচে, পাঁচ। তো এই ক্ষেত্রে আমাদের কোথাও কিন্তু এই যে আমাদের আপনারা বুঝতে পারেন নাই যে এখানে কিন্তু কোথাও আমাদের উঙ, ইয়, মূর্ধন্য, দন্তন্য অথবা আমাদের ম নাই। তো এখানে বলা হয়েছে যে মূল শব্দ। তো মূল শব্দটার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের পরিবর্তিত হয়ে এই রূপটা এখানে আসছে। যদি এখানে আমরা আকো বলি, আকো শব্দটির মূল শব্দ হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে আকো। তো আকো শব্দের যে মূল শব্দ, মানে আকো শব্দটি এসেছে আমাদের অঙ্ক থেকে, তাহলে আকো শব্দের মূল শব্দ হবে হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক তেমনইভাবে এই যেখানে যে উঙ আছে এই কারণে আমাদের এখানে চন্দ্রবিন্দু বসবে। তো ঠিক তেমনই এখানে আধার, দাঁত, ছোঁয়া, দাড়ি, হাঁস, গোফ, আকো, বাঁশ, ছোঁয়াচে, পচা, এই সকল শব্দের যে মূল শব্দ সে মূল শব্দের মধ্যে আমাদের এই পাঁচটার আমাদের মূল শব্দ দেওয়া আছে, উঙ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, যার কারণে এই ক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু যুক্ত হবে। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আসে আমাদের ডয়বিন্দুরা আমাদের যুক্ত শব্দ, যে আমাদের কোন কোন শব্দের ক্ষেত্রে আমাদের ডয়বিন্দুরা যুক্ত হবে। সেটা হচ্ছে আমাদের আগর, করাই, করা, পড়া। পড়া মানে কিন্তু এটা গাছ থেকে পড়া না, এটা হচ্ছে আমাদের পাঠ করা, মানে আমাদের কোনো বই পড়া বা নোবেল পড়া, গল্পের বই পড়া, সে পড়ার ক্ষেত্রে হবে আমাদের ডয়বিন্দুরা পড়া, পাহাড়, বড়, বুড়া, এই সকল ক্ষেত্রে আমাদের ডয়বিন্দুরা যুক্ত হবে। আচ্ছা, এরপর আসে কি আমাদের যে ব ফলা, যে আমাদের কোনো কোনো শব্দে আমাদের ব ফলা যুক্ত হয়, সে ব ফলা যুক্ত কয়েকটি শব্দ হচ্ছে এখানে, যেমন উচ্ছ্বাস, উচ্ছ্বাস, উজ্জ্বল, বিশ্বস্ত, দ্বন্দ্ব, শ্বাস, স্বায়ত্ত শাসন। এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু থাকে। স্বায়ত্ত শাসন, স্বাক্ষর, স্বীকার, তাহলে এই যে সকল শব্দের ক্ষেত্রে আমাদের ব ফলা যুক্ত হবে। তাহলে ব ফলা যুক্ত শব্দ অর্থ হচ্ছে যে আমাদের যে ব্যঞ্জন বর্ণ থাকবে তার সঙ্গে আমাদের ব ফলা যুক্ত হবে। সেই শব্দগুলো কি কি? যেমন এখানে উচ্ছ্বাস, উজ্জ্বল, বিশ্বস্ত, দ্বন্দ্ব, শ্বাস, স্বায়ত্তশাসন, স্বাক্ষর, স্বীকার। তো এখান থেকে আমাদের এই শব্দটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা ক্ষেত্রে আমাদের থাকে, এটা হচ্ছে কি স্বায়ত্তশাসন। তো অনেক ক্ষেত্রে এই বানানটা অনেকে এভাবে ভুল শেখে, যেমন এখানে অনেক সময় দেওয়া থাকে স্বায়ত্তশাসন, এভাবে স্বায়ত্তশাসন। তো এই বানানটা কিন্তু আমাদের যদি উচ্চারণ দেখি, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের একদম সঠিকভাবে উচ্চারণটা হয়,
কিন্তু যদি আমরা বানান দেখি তো সেক্ষেত্রে এই বানানটা হচ্ছে আমাদের কি ভুল, কারণ আমাদের শাসনের ক্ষেত্রে আমাদের এইখানে আমাদের তয়ব হবে না, বানানটা হবে এরকম যে স্বায়ত্ত শাসন, এখানে হবে দন্তস্বয় ব ফলা আকার অন্তস্তিয়া তয়ত, স্বায়ত্ত শাসন। আপনারা এই বানানটা মনে রাখবেন, কারণ এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই বানানটা অনেকবার রিপিট হয়। এরপরে আসে হচ্ছে আমাদের বিসর্গ, যে আমাদের কোন কোন শব্দে আমাদের বিসর্গ যুক্ত হবে। যেমন এত পর, যে এত পর, ইতপূর্বে। তো অনেকে আছে এখান থেকে আমাদের যে ইতপূর্বে এই শব্দটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। অনেকে আপনারা লেখেন যে ইতপূর্বে, আপনারা এভাবে লিখে ফেলেন যে ইতপূর্বে, এই যে ইতপূর্বে, কিন্তু আসলে কিন্তু এই বানানটা হচ্ছে ভুল। কেন ভুল? কারণ এখানে আমাদের ও কার এখানে আসবে না, আসবে এখানে ইতপূর্বে, এখানে আমাদের ও কারটা এখান থেকে আমাদের বাদ যাবে, হবে ইতপূর্বে, আসবে এভাবে ইতপূর্বে, ইতপূর্বে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে বিসর্গ যুক্ত কয়টি শব্দ হচ্ছে এখানে, যে এত পর, ইতপূর্বে, দুঃসময়, দুঃসহ, দুঃস্বপ্ন, দুঃশাসন, দুঃসাধ্য, নিঃসন্দেহ, মনকষ্ট, মনক্ষুণ্ণ, শিরপীড়া এবং স্বতঃস্ফূর্ত। যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বানান, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন যে স্বতঃস্ফূর্ত। তো এইখানে মাঝখানে হচ্ছে আমাদের এখানে একটা বিসর্গ হবে, মোট স্বতঃস্ফূর্ত। তাহলে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো এখানে ম্যাক্সিমামই আমাদের ইম্পর্টেন্ট। তো আপনারা মনে রাখবেন যে এই ক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু, ডয়বিন্দুরা, ব ফলা এবং বিসর্গ এই শব্দগুলোর ক্ষেত্রে যুক্ত হয়। ওকে, এরপরে আসে হচ্ছে যদি আমাদের কোনো দেশ, ভাষা কিংবা জাতির নাম লিখতে হয়, তো সেক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা হ্রস্ব ইকার আমরা ব্যবহার করব। যদি আমাদের কোনো দেশের নাম বলে, যেমন আমেরিকা বলেন বা ইংরেজি বা ফরাসি, ইতালি, গ্রিস, হাঙ্গেরি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সব ক্ষেত্রে আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। তবে কিছু কিছু আমাদের ব্যতিক্রম নিয়ম আছে, যেমন এখানে দেখেন চীন, যেমন এখানে আছে চীন। ওকে, তাহলে একটু খেয়াল করে যে আমাদের যে কোনো দেশ, ভাষা এবং জাতির নাম লেখার ক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। তবে কিছু কিছু আমাদের একটু ব্যতিক্রম আছে, যেমন চীনের ক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হবে। চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই তিনটা বানান বাদে আর যতগুলো আপনি দেশের নাম লিখতে যাবেন না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা। যেমন আমেরিকা হ্রস্ব ইকার আছে, গ্রিস হ্রস্ব ইকার, ইতালি হ্রস্ব ইকার, হাঙ্গেরি হ্রস্ব ইকার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হ্রস্ব ইকারটা ব্যবহার করাই, শুধুমাত্র এখানে আমাদের তিনটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। যদি আপনারা কোনো দেশের নাম জেনে থাকেন যেগুলো আমাদের দীর্ঘ ইকার দিয়ে লেখা থাকে, তো আপনারা কমেন্টে লিখতে পারেন যে ভাইয়া আমি এটা জানি যে যেটা দেশের নাম আমাদের দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়। ওকে, তো তারপরে এখানে যদি ভাষার নাম বলি, সে ভাষার নামটা হচ্ছে এখানে আরবি, এই যে আরবি ভাষা, হিন্দি, ফরাসি, ইংরেজি, গ্রিক। যদি বলি আমরা, যদি আরও যদি ভাষা দেখি আমরা, যদি বলি স্প্যানিশ, তখন দেখেন এখানে এই যে স্প্যানিশ, এখানে কিন্তু আমাদের হ্রস্ব ইকারটা দেওয়া আছে। মানে ম্যাক্সিমাম ভাষার ক্ষেত্রে কিন্তু আমাদের হ্রস্ব ইকারটা ব্যবহার করা হয়। তারপর যদি দেখি আমরা জাতি, দেখেন এখানে বাঙালি হ্রস্ব ইকার আছে, বাঙালি, পর্তুগিজ জাতি, তুর্কি জাতি, বিহারি জাতি, আফগানি জাতি, এই সকল জাতির ক্ষেত্রে আমাদের কিন্তু হ্রস্ব ইকারটা আসে। তো এই কারণে এখানে হবে যে কোনো দেশ, যে কোনো ভাষা এবং যে কোনো জাতির নাম লিখতে আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হয়। তবে আমাদের ব্যতিক্রম নিয়ম হচ্ছে তিনটা, সেটা হচ্ছে চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই তিনটার ক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হয় এবং বাকি সকল ক্ষেত্রে আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হয়। ওকে, এরপরে আসেন যে অপ্রাণীবাচক, মানে যেগুলো আমাদের প্রাণী না, মানে যেগুলো হচ্ছে আমাদের জড় বস্তু, সেগুলো হচ্ছে আমাদের কি অপ্রাণীবাচক শব্দ। তাহলে আমাদের অপ্রাণীবাচক শব্দ এবং ইতর প্রাণীবাচক মানে নিম্ন প্রাণী, তাহলে অপ্রাণীবাচক শব্দ এবং ইতর প্রাণীবাচক শব্দের অতৎসম শব্দ শেষে আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হবে। যেমন যদি বলে অপ্রাণীবাচক অর্থ কি, যেগুলো আমাদের জড় বস্তু বা জড় পদার্থ, যেমন আমাদের বাড়ি, এই যে বাড়ি, শাড়ি, চাবি। অনেকে কিন্তু আমরা শাড়ি কিন্তু বানান লিখি কিন্তু এভাবে শাড়ি, আমরা কিন্তু ডয়বিন্দু দীর্ঘিকার দিই, কিন্তু এটা কিন্তু আমাদের বানানটা ভুল। এক্ষেত্রে আমাদের বানানটা হবে শাড়ি, এক্ষেত্রে আমাদের হ্রস্ব ইকারটা হবে এখানে। বুঝতে পেরেছেন?
তাহলে এক্ষেত্রে আমরা সারলেখার ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘকারটা ব্যবহার করতাম আগে, কিন্তু এখন থেকে কি করব আমরা সব ক্ষেত্রে আমরা রস্যইকারটা আমরা ব্যবহার করব। এরপরে আসে হচ্ছে আমাদের ইতর প্রাণীবাচক শব্দ, যেমন যদি বলি পাখি, যেমন পাখি, হাতি, মুরগি, তো এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের রস্যইকারটা ব্যবহার করা হয়। এবং এখানে রস্যকার ব্যবহার করা হচ্ছে যে রস্য এবং দীর্ঘকার, রস্য এবং দীর্ঘকারের মধ্যে ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে আমাদের রস্যকারটা নেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা নিয়মটা দেখব, যদি আমাদের অপ্রাণীবাচক এবং আমাদের যদি ইতর প্রাণীবাচক থাকে, তো সেক্ষেত্রে আমাদের রস্য এবং দীর্ঘই, রস্য ই এবং দীর্ঘ ই এর মধ্যে থেকে আমাদের রস্যই নিতে হবে, এবং আমাদের রস্য উ এবং দীর্ঘ উ এই ক্ষেত্রে আমাদের রস্য নিতে হবে, যার কারণে এখানে চড়ি বানানটা আমাদের দীর্ঘকার হবে না, হবে হচ্ছে আমাদের রস্যকার। ওকে, এরপরে দেখেন যে কিছু কিছু শব্দ আছে যে তৎসম মানে আমাদের সংস্কৃত, তৎসম মানে সংস্কৃত, তো সংস্কৃত স্ত্রীবাচক শব্দে সে সর্বদা আমাদের দীর্ঘইকার হবে। তো কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের তৎসম ভাষা থেকে আগত, সে সকল ভাষার ক্ষেত্রে আমাদের দীর্ঘকার দিয়ে লিখতে হবে। যেমন কি জননী মানে মা, কি জননী, দীর্ঘকার দিয়ে আছে জননী, স্ত্রী, নারী, সাধ্বী, এই সকল শব্দ হচ্ছে আমাদের তৎসম শব্দ, যার কারণে এখানে আমাদের কোনো রস্যইকার দেওয়ার কোনো আমাদের সুযোগ নাই, এক্ষেত্রে আমাদের দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এরপরে আসেন যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো বানানভাবে লেখা যায়, কিন্তু সেগুলোর সবগুলোই আমাদের শুদ্ধ থাকে। তো কিছু কিছু শব্দ আছে যেগুলোর আমাদের রস্যিকার দিয়েও লেখা যায় অথবা আমাদের দীর্ঘ ইকার দিয়েও আমাদের লেখা যায়। শব্দগুলো হচ্ছে এখান থেকে যে অন্তরিক্ষ, দেখেন অন্তরিক্ষ, এই অন্তরিক্ষ শব্দটি আমাদের রস্য ইকার দিয়ে লিখলেও হবে অথবা দীর্ঘ ইকার দিয়ে লিখলেও হবে, দুইটাই আমাদের শুদ্ধ রূপ, দুইটাই হচ্ছে আমাদের শুদ্ধ রূপ। এরপরে আসে হচ্ছে কুটির, কুটির মানে হচ্ছে আমাদের বাড়ি, এই কুটির শব্দটির এখানে রস্যিকার দিয়ে লিখলে হবে বা দীর্ঘ ইকার দিয়ে লিখলেও হবে। এরপরে আসে হচ্ছে আমাদের অন্তস্থ, অন্তস্থ শব্দের ক্ষেত্রে আমাদের বিসর্গ দিয়ে লিখলেও হবে অথবা আমাদের না দিয়ে লিখলেও হবে, ঠিক আছে। এরপর আসে আমাদের তরণী, তরণের ক্ষেত্রে আমাদের রস্যিকার দিলেও হবে, দীর্ঘিকার দিলেও হবে। শ্রেণী, শ্রেণীর ক্ষেত্রে আমাদের দুইটা রূপই হচ্ছে আমাদের শুদ্ধ, যে কোনো একটা ব্যবহার করলে হবে। এরপর আসে স্বামী, স্বামীর ক্ষেত্রে একইভাবে রস্যইকার দিলেও হবে, দীর্ঘকার দিলেও হবে। এবং পাখি, বাঁশি, বাড়ি, সূচি, এই সকল শব্দের ক্ষেত্রে আমাদের দুইটা রূপই শুদ্ধ, সেক্ষেত্রে আপনারা এখানে আমাদের রস্য ইকারও ব্যবহার করতে পারেন অথবা আপনারা দীর্ঘ ইকারও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আমাদের দুইটা রূপই হচ্ছে শুদ্ধ। এটুকু বুঝতে আপনাদের কারোর কোনো সমস্যা আছে? যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত বুঝতে কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে একটু জানান। যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানান যে কোথায় বুঝতে পারেননি। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই। তো এরপরে আসে হচ্ছে আমাদের লিঙ্গ ঘটিত অশুদ্ধি, যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা আমাদের মনের অজান্তে বা আমরা অনিচ্ছাকৃতভাবে হচ্ছে আমরা ভুল করে ফেলি, সেগুলো হচ্ছে আমাদের লিঙ্গ ঘটিত শব্দ। মানে এখানে লিঙ্গ বলতে বোঝানো হয়েছে যে কোনটা আমাদের পুরুষবাচক কোনটা আমাদের স্ত্রীবাচক, তো সেই ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি যে হচ্ছে যে আমাদের কোনটা পুরুষ এবং কোনটা আমাদের নারী হবে, তো সেক্ষেত্রে আমাদের একটু ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু শব্দ আছে, যেমন যদি বলি অভাগিনী, অভাগিনী শব্দটা কিন্তু আমাদের অশুদ্ধ, শুদ্ধ রূপ কি? শুদ্ধ রূপটা হচ্ছে আমাদের কি? অভাগা। তাহলে এখন থেকে আমরা জানবো যে অভাগিনী হচ্ছে আমাদের অশুদ্ধ রূপ এবং এবং অভাগা হচ্ছে আমাদের শুদ্ধ রূপ। এরপরে আসে হচ্ছে আমাদের যে অপসরী, কখনো অপসরী হয় না, এটা শুদ্ধ রূপ হবে হচ্ছে আমাদের অপসরা। এরপরে আসে কি? যে নাগিনী, নাগিনী শব্দটি হচ্ছে আমাদের ভুল, কারণ এখানে নাগিনীটাও আমাদের অশুদ্ধ রূপ হবে না, হবে হচ্ছে আমাদের কি? নাগী। একইভাবে আছে কি আমাদের শীর্ষান্নী হবে কি? এখানে শীর্ষা। সুকেশিনী হবে কি? আমাদের সুকেশী, সুকেশিনী হবে না, হবে সুকেশী। এরপরে আসেন দেখেন আমাদের যে অনাথা, এরপরে আছে হচ্ছে আমাদের অনাথিনী হবে না, এটা আমাদের ভুল রূপ, এটা না হবে কি? আমাদের অনাথা। এরপর আছে কি? আমাদের অর্ধাঙ্গিনী, অনেকে কিন্তু আমরা ব্যবহার করি যে অর্ধাঙ্গিনী ব্যবহার করি, কিন্তু এটা হচ্ছে আসলে আমাদের অশুদ্ধ রূপ, এটা হবে হচ্ছে আমাদের কি? অর্ধাঙ্গী। অর্ধাঙ্গিনী এটা আমাদের সম্পূর্ণ ভুল, এটা হবে হচ্ছে আমাদের অর্ধাঙ্গী। এরপর আছে কি? গোপিনী, এটা ভুল, হবে এখানে গোপী। এরপর আছে কি? আমাদের পিশাচিনী হবে, এটা আমাদের পিশাচী।
তো এই শব্দগুলো হচ্ছে আমাদের অশুদ্ধ থেকে শুদ্ধ। আবারও দেখেন যে অভাগিনী হচ্ছে আমাদের অশুদ্ধ রূপ, এটা হবে কি অভাগা, অপসরী না হয়ে হবে অপসরা, নাগিনী না হয়ে হবে আমাদের নাগী, শীর্ষানী না হয়ে হবে শীর্ষা, সুকেশিনী না হয়ে হবে আমাদের সুকেশী, অনাথিনী না হয়ে হবে অনাথা, অর্ধাঙ্গিনী না হয়ে হবে অর্ধাঙ্গী, গোপিনী না হয়ে হবে গোপী। এগুলো হচ্ছে আমাদের অশুদ্ধ থেকে আমাদের শুদ্ধ রূপ, এগুলো হচ্ছে আমাদের অশুদ্ধ থেকে আমাদের শুদ্ধ রূপ। এরপর দেখেন, ওকে, তো এই ক্ষেত্রে আমাদের বাংলা বানানের ক্ষেত্রে আর দুইটা নিয়ম আমাদের যুক্ত করা হয়। সে দুইটা হচ্ছে আমাদের নত্যবিধান এবং সত্যবিধান। মানে যে সকল ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হয় তার নাম হচ্ছে আমাদের নত্যবিধান, এবং যে সকল ক্ষেত্রে আমাদের মূর্ধন্য স্বর ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের সত্যবিধান। এই দুইটা ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আসে যে নত্যবিধান কাকে বলে। যে বিধি অনুসারে মানে সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের কি নত্যবিধান। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের নত্যবিধান। তারপর দেখেন যে এইখানে আমাদের কিছু আমাদের নত্যবিধান বা মূর্ধন্য ব্যবহারের কিছু নিয়ম এখানে আমাদের দেওয়া আছে। তো প্রথম নিয়মটা হচ্ছে এখান থেকে যে ট বর্গীয়। তাহলে আমরা জানি যে এখানে আমাদের যে 5টা বর্গীয় আছে সেই 5টা বর্গীয় হচ্ছে আমাদের কি ক বর্গীয়। কি কি আছে আমাদের? ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। ঠিক আছে, আমাদের বাংলা বানানের ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের এই 5টা বর্গীয় আছে। এই 5টা বর্গীয় বলতে এখানে আমাদের যে ক বর্গীয় এর মধ্যে আছে আমাদের ক, খ, গ, ঘ, ঙ। চর মধ্যে আছে চ, ছ, বর্গজ, ঝ, ইয়। টর মধ্যে আছে এখানে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তো মনে রাখবেন যে আমাদের লাস্ট যে বর্ণটা আছে আমাদের যেমন উঙ, ইয়, মূর্ধন্য, দন্ত ন এবং ম, এগুলো হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ। তো যার কারণে ওটাকে আমাদের আলাদাভাবে একটা পার্ট ধরা হয়, ওইগুলো হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ। তো এখানে আমাদের বলা হয়েছে এখানে যে ট বর্গীয়, তাই ট বর্গীয় অর্থ কি? যেমন ট, ঠ, ড, ঢ, এই যে বর্গীয়টা আছে ট বর্গীয় সকল বর্ণ হবে কি যে ট, ঠ, ড, ঢ। এখানে কিন্তু আমাদের মূর্ধন্য ছিল, কিন্তু মূর্ধন্যটা এটা হচ্ছে কি আমাদের নাসিক্য বর্ণ। কি বর্ণ? এটা হচ্ছে এটা নাসিক্য বর্ণ। তো যার কারণে এটা আমাদের এখান থেকে ইনক্লুড হবে না। তো বলছে যে ট বর্গীয় অর্থ কি? যে ট, ঠ, ড, ঢ ধ্বনির যদি আগে যদি দন্ত ন ব্যবহার হয়, যদি যুক্ত বর্ণ হয় সেক্ষেত্রে আমাদের দন্ত ন হবে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে? মূর্ধন্য হবে। আবার দেখেন যদি ট বর্গীয় অর্থাৎ যে ট, ঠ, ড, ঢ, ড, ঢ ধ্বনির যদি আগে যদি আমাদের দন্তন্য থাকে সে দন্তন্য হবে না, না হয় এটা হবে কি আমাদের মূর্ধন্য হবে। যেমন দেখেন যে ঘন্টা, ঘন্টা অনেকে কিন্তু আমরা ঘন্টা লিখে এভাবে, এটা কিন্তু আমরা দন্তন্য ব্যবহার করি, কিন্তু এটা আমাদের ভুল। তাহলে কি এটা আমাদের ট বর্গীয়, যে পরে আমাদের ট আসে, যার কারণে এখানে আমাদের এটা মূর্ধন্য হবে, হবে কি ঘন্টা। তাহলে এখানে আমাদের এটা মূর্ধন্য হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের দন্তন্য কিন্তু এখান থেকে আমাদের হবে না, হবে ঘন্টা। দেখেন এরপরে লণ্ঠন, এ ঠ আছে এখানে, যে লণ্ঠন হবে কি মূর্ধন্য হবে লণ্ঠন। কাণ্ড, এখানে যে ড আছে কাণ্ড, যে কণ্টক ট আছে, এটা আমাদের কি দণ্ড, এখানে কিন্তু যেটা আমাদের দণ্ড আছে কি হবে দ, এই যে এখানে আমাদের মূর্ধন্য এবং এটা ড হবে দণ্ড। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ট বর্গীয় ধ্বনির পরে যদি আমাদের দন্ত ন থাকে সেক্ষেত্রে আমাদের দন্ত ন বাদ যে সেক্ষেত্রে আমাদের মূর্ধন্য হবে, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, কণ্টক এবং দণ্ড। ঠিক আছে, সরি এটা হবে দন্ত। ঠিক আছে, এটা আমাদের বানানটা এইভাবে সঠিকভাবে লিখলে হবে, এখান থেকে এটা মূর্ধন্য হয়ে এটা আমাদের ড হবে এখানে দণ্ড। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আছে এখান থেকে দেখেন যে তৎসম শব্দে যদি আমাদের 3টা শব্দ আছে যে রি, রি, র এবং মূর্ধন্যস্ব, রি, র এবং মূর্ধন্যস্ব। দেখেন যদি বলছে এখানে যে তৎসম শব্দ, মানে তৎসম শব্দের ক্ষেত্রে ওকে,
তো তৎসম শব্দে যদি আমাদের রি রি র এবং মূর্ধন্য ষ থাকে তাহলে এরপরে আমাদের মূর্ধন্য হয়। মানে যে সকল শব্দের পরে আমাদের মানে রি র এবং স থাকবে তারপরে অবশ্যই হচ্ছে আমাদের মূর্ধন্য বসবে। যেমন ঋণ, এই যে রি আছে এখানে আমার ঋণ, এই যে ঋণ, এখানে কি তৃণ আছে, তৃণ, তৃণকে ভাঙলে কিন্তু আমরা কি পাই, এখানে আমাদের ত, তার সঙ্গে কিন্তু আমাদের কি রিকার যুক্ত হয়েছে, এখানে আমার রি আছে এখানে, তারপরে কিন্তু আমাদের কখনো এই দন্ত ন কিন্তু আমাদের বসবে না, এখানে হবে কি আমাদের মূর্ধন্য হবে এখানে তৃণ। বর্ণ, এখন দেখেন এখানে বর্ণের মধ্যে কিভাবে আমাদের এখানে র থাকে, বর্ণের মধ্যে আমাদের র আছে, যেমন দেখেন বর্ণকে যদি ভাঙি আমরা তাহলে এখানে আমাদের বর্ণ ব, এখানে কিন্তু আমাদের র থাকে একটা, র প্লাস এখানে আমাদের মূর্ধন্য হবে এখানে। তো এইখানে আমাদের রেপ থাকে, রেপ মানে হচ্ছে আমাদের র, তো যার কারণে বর্ণ শব্দের মধ্যে কিন্তু আমাদের ব র এবং মূর্ধন্য আছে, যার কারণে এখানে আমাদের মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। একইভাবে দেখেন আমাদের বর্ণনা, কারণ, ব্যাকরণ, বিকিরণ, মরণ, সমীরণ, ভীষণ, ভাষণ এবং উষ্ণ, এই সকল ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে। কারণ কি, কারণ হচ্ছে যে এই সকল ক্ষেত্রে আমাদের রি আছে, রি অথবা রিকার, র অথবা রেপ এবং মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে, যার কারণে আমাদের দন্তন্য না হয়ে আমাদের মূর্ধন্য হবে। এরপরে আসি যে রি, এই যে রি র এবং আমাদের মূর্ধন্য স, এরপর যদি আমাদের কোনো স্বরধ্বনি, স্বরধ্বনি কোনটা আমাদের, এই যে আমাদের আ থেকে শুরু করে আমাদের এই যে ও পর্যন্ত যেটা আমাদের আছে, এই স্বরধ্বনি পর্যন্ত বসে যদি স্বরধ্বনি, এই যে আমাদের মূর্ধন্য স, অন্তস্তীয়, ব, হ, অনেশ্বর এবং ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি থাকলে, এই ক বর্গীয় বলতে কি, ক বর্গীয় বলতে যে আমাদের ক থেকে যে আমাদের এই যে ঘ পর্যন্ত আছে এইটা, প বর্গীয় বলতে এখানে আমাদের যে প থেকে আমাদের যে ভ পর্যন্ত আছে এইগুলো। তাহলে আবার দেখি যে রি র এবং স, রি র এবং মূর্ধন্য স এর পরে যদি স্বরধ্বনি, যেমন আকার থেকে ঔকার পর্যন্ত এবং মূর্ধন্য স, অন্তস্তীয়া, ব, হ, অনুস্বর এবং ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন হচ্ছে আমাদের মূর্ধন্য হয়ে যায়। যেমন দেখি এখানে যদি দেখি কৃপণ, এই যে কৃপণ, তাহলে কৃপণের এখানে দেখেন যে এখানে ক সাথে কিন্তু রিকার দেওয়া আছে, কি দেওয়া আছে, ক সাথে রিকার, এই রি এর ব্যবহারের কারণে কিন্তু পরবর্তী এটা আমাদের এখানে আবার আমাদের প দেওয়া আছে, এটা আমাদের একটা ডিল, এটা আমাদের রুল চলে আসছে, সেক্ষেত্রে আমাদের একটা মূর্ধন্য হবে, কি হবে, এটা মূর্ধন্য হবে। এরপরে যদি দেখি আমরা যদি হরিণ, সেক্ষেত্রে দেখেন আমাদের যে র আছে, র এর পরে আমাদের কি স্বরবর্ণ আছে, যখন যদি আমরা হরিণ লিখি তখন দেখবেন যে আমাদের প্রথমে আসে হ, তারপরে র, তারপরে আসে আমাদের কিন্তু রস্যিকাটা তারপরে যুক্ত করা হয়, আগে কিন্তু আমাদের রস্যইকারটা আমাদের যুক্ত হয় না, আগে আমাদের হ, তারপরে র, তারপরে রস্যি, তারপরে হচ্ছে আমাদের মূর্ধন্য যুক্ত হবে, ঠিক আছে। তো দেখেন এরপরে বলছে যে র, এই যে র এর পরে যে রস্যিকারটা দেওয়া আছে, এই রস্যিকারটা যুক্ত হওয়ার কারণে এখানে আমাদের দন্তন্য না হয় আমাদের কি মূর্ধন্য হবে। তারপর দেখেন এখানে আছে কি অর্পণ, এই যেখানে আমাদের র আছে, অর্পণ, এই যে লক্ষণ, গৃহিণী, প্রবণ, রামায়ণ, প্রণয়ন, রুক্মিণী, ব্রাহ্মণ, এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রুলসটা মানা হয়েছে, যার কারণে এখানে আমাদের দন্ত না হয়ে এক্ষেত্রে আমাদের মূর্ধন্য হবে। ওকে, তারপরে আসি হচ্ছে আমাদের যে সমাসবদ্ধ, যে সকল শব্দ হচ্ছে আমাদের সমাসবদ্ধ সেক্ষেত্রে আমাদের কখনো মূর্ধন্য বসে না, সেক্ষেত্রে আমাদের দন্ত ন বসে, অর্থাৎ যে সকল শব্দে আমাদের সমাসবদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের মূর্ধন্যর এই নিয়মটা আমাদের লাগবে না, সেক্ষেত্রে আমাদের দন্ত ন হবে। যেমন দেখেন যে সর্বনাম, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক, এই সকল শব্দগুলো হচ্ছে আমাদের কি সমাসবদ্ধ, এই সমাসবদ্ধ রূপের কারণে এই ক্ষেত্রে আমাদের কখনো আমাদের মূর্ধন্য বসবে না, সেক্ষেত্রে আমাদের দন্ত না বসবে। এরপর আসে দেখেন যে ত বর্গীয়, এই ত বর্গীয় আমাদের বর্ণের সঙ্গে সর্বদা আমাদের দন্ত না হয়, তাহলে আমরা মনে রাখবো যে যদি আমাদের ট বর্গীয় হয়, ওকে, আমরা মনে রাখবো যে যদি আমাদের ট বর্গীয় হয়, যদি আমাদের ট বর্গীয় হয়, মনে রাখবেন যে ট বর্গীয়র ক্ষেত্রে আমাদের মূর্ধন্য হয় এবং তার পরবর্তী যে বর্গীয় আছে যে ত বর্গীয়, এই ত বর্গীয়র ক্ষেত্রে সবসময় আমাদের দন্ত ন হয়, সবসময় আমাদের দন্ত ন হয়।
তা এইটা বুঝতে পারলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ইজি হয়ে যাবে যে ট বর্গীয় যে ধ্বনি আছে ট ঠ ড ঢ এই সকল ক্ষেত্রে আমাদের মূর্ধন্য বসবে এবং ত বর্গীয় যতগুলো বর্ণ আছে যেমন কি আমাদের ত থ দ ধ এই সকল ক্ষেত্রে আমাদের দন্ত ন বসবে। দেখি আমরা তাহলে বুঝতে পারেন আমাদের যে সমাসবদ্ধ শব্দে আমাদের খাটবে না। তারপরে আছে কি যে ত বর্গীয়, ত বর্গীয় বর্ণের সঙ্গে আমাদের দন্ত ন হয়, যেমন কি গ্রন্থ, এই যে আমাদের গ্রন্থ, এই যে অন্ত, ক্রন্দন ইত্যাদি। তো সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ত বর্গীয় বর্ণ আছে এখানে আমাদের। যদি বলি আমরা যেমন গ্রন্থ যদি ভাঙি তা দেখেন আমাদের গ্রন্থ, এই যে আমাদের এখান থেকে গ্রন্থ আছে, এই যে দন্ত ন আছে যে যোগ হ গ্রন্থ, তো যেক্ষেত্রে আমাদের এখানে দন্তান্ন হবে, ঠিক আছে গ্রন্থ। তারপর আছে কি অন্ত, এই যে অন্ত আছে এখানে, ত আছে অন্ত, ক্রন্দন, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি ত বর্গীয় বর্ণ, যার কারণে এটা আমাদের দন্তন্য হবে। ওকে, তারপরে 4 নম্বর দেখি আমরা যে বলছে এখানে প্র, এই যে প্র, পরা, পরি, নির, এই চারটা হচ্ছে আমাদের উপসর্গ। তো আমাদের উপসর্গ অনেকগুলো আছে, তার মধ্যে এখানে 4টা দেওয়া আছে যে প্র, এই যে প্র, পরা, পরি, নির, এই 4টি উপসর্গের পর যদি আমাদের স্বরবর্ণ থাকে, কি থাকবে স্বরবর্ণ থাকলে সেক্ষেত্রে আমাদের দন্ত ন আমাদের মূর্ধন্য হয়ে যায়। যেমন পরিণত, প্রণাম, প্রণাম, প্রয়াণ এবং প্রণীত। কি প্র, পরা, পরি, নির, এই 4টা উপসর্গের পরে যদি আমাদের কোনো স্বরবর্ণ যুক্ত হয় তো সেক্ষেত্রে আমাদের এটা মূর্ধন্য হবে। যেমন এখানে আমাদের পরিণত, এখানে আমাদের রসিকার যুক্ত হয়েছে, প্রমাণের এখানে আমাদের একটা আকার যুক্ত হয়েছে, তো এই সকল ক্ষেত্রে আমাদের হবে কি আমাদের দন্তন্য বাদ গিয়ে আমাদের হবে মূর্ধন্য হবে। এরপরে আসি হচ্ছে আমাদের 7 নম্বর যে বাংলা দেশি শব্দ, তদ্ভব এবং বিদেশি শব্দের ক্ষেত্রে আমাদের মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। অর্থাৎ যে সকল আমাদের শব্দ বিদেশি ভাষা থেকে আসছে বা অন্য জায়গা থেকে আসছে তো সেক্ষেত্রে আমাদের মূর্ধন্য লেখা লাগে না। যেমন আমাদের কর্নেল বা গভর্নর, অনেকে কিন্তু আপনারা গভর্নর লেখেন এভাবে, অনেকে কিন্তু ভুলবশত আপনারা গভর্নর লেখেন এভাবে, এখানে কিন্তু মূর্ধন্য ইউজ করেন, তো এটা কিন্তু ভুল, কারণ এটা হচ্ছে আমাদের বিদেশি শব্দ, যার কারণে শুদ্ধ রূপটা হবে আমাদের গভর্নরের ক্ষেত্রে, আমাদের গভর্নরের ক্ষেত্রে হচ্ছে আমাদের বানানটা হবে এরকম, দন্তন্য আসবে এখানে, কারণ কি এটা আছে আমাদের বিদেশি শব্দ। ঠিক তেমনি আমাদেরকে কর্নেলে কিন্তু আমাদের অনেক সময় আপনারা ভুল লেখেন যেভাবে যে কর্নেল, এটা হচ্ছে আমাদের কিন্তু ভুল, এইটা কিন্তু আমাদের হবে না, হবে হচ্ছে আমাদের দন্ত না, কারণ কি এগুলো হচ্ছে আমাদের অন্য ভাষা থেকে আমাদের ভাষায় আগত, যার কারণে এক্ষেত্রে আমাদের দন্ত না ব্যবহার করা হবে, কি কর্নেল এবং কি গভর্নর, তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের দন্ত না ব্যবহার করা হবে। ওকে, এরপরে দেখেন কিছু কিছু শব্দ থাকবে যেখানে আমাদের কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না, যেগুলো আমাদের স্বভাবতই আমাদের হচ্ছে মূর্ধন্য, মানে এমনি মূর্ধন্য হবে। স্বভাবত মানে হচ্ছে কি আমাদের যে এমনি কিছু কিছু শব্দ থাকবে যেখানে আমাদের কোনো রুলস থাকবে না, কোনো নিয়ম থাকবে না, সেক্ষেত্রে আমাদের এমনি বা স্বভাবতই হচ্ছে আমাদের মূর্ধন্য হবে। যেমন দেখেন এখানে চাণক্য, এটা আপনারা পারলে একটু মুখস্থ করে রাখবেন, এটা সূত্র অনুযায়ী যে চাণক্য, এই যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, যে কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পুণ্য, বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কৌণ, ভান, পনসান, চিক্কন, নিক্কন, তুন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। এইখানে যতগুলো শব্দ ছন্দকারে দেওয়া আছে এই সকল শব্দগুলো হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে, এই ক্ষেত্রে আমাদের কখনো দন্তনা ব্যবহার করা হবে না, দন্তনা ব্যবহার করা হবে না। সেগুলো হচ্ছে কি আমাদের দেখে চাণক্য, এই চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, এই যে বাণিজ্য, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পুণ্য, বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কৌণ, ভানপনসান, চিক্কন, নিক্কন, তুন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। এই সকল শব্দগুলো হচ্ছে আমাদের ছন্দকারে বলা হয়েছে যাতে আমাদের শুনতে বা আমাদের পড়তে সুবিধা হয়। তো এই সকল শব্দের ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে, দন্তন্য ব্যবহার করা হবে না। এই সকল শব্দগুলো হচ্ছে আমাদের নত্যবিধান।
তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের যে মূর্ধন্য ব্যবহার করার যে নীতি তার নাম হচ্ছে আমাদের কি নত্যবিধান। তার নাম হচ্ছে কি আমাদের নত্যবিধান। অর্থাৎ যে এই ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে, সেটা হচ্ছে আমাদের হবে নত্যবিধান। তো নত্যবিধানের সাথে সাথে আমাদের আরেকটা বিধান থাকে, সেটা হচ্ছে আমাদের সত্যবিধান। অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে আমাদের মূর্ধন্য ষ আমাদের ব্যবহার করা হয়। তো দেখেন এখানে দেওয়া হচ্ছে কি সত্যবিধান, অর্থাৎ যে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারের নামই হচ্ছে কি আমাদের সত্যবিধান। মনে রাখবেন যে মূর্ধন্য ব্যবহারের নাম হচ্ছে আমাদের নত্যবিধান এবং আমাদের মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মের নাম হচ্ছে আমাদের কি সত্যবিধান। সত্যবিধান। তো সত্যবিধানের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম হচ্ছে, এখানে সত্যবিধানের ক্ষেত্রে আমাদের নিয়মটা হবে যে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, মানে এখানে আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে যে আমাদের অ থেকে যে আমাদের ও থাকবে, তো সেক্ষেত্রে আমাদের অ এবং আ এই দুইটা স্বরধ্বনি বাদে যদি আমাদের অন্য কোনো স্বরধ্বনি, যেমন আমাদের রশ্মি থাকতে পারে, দীর্ঘি থাকতে পারে, আমাদের রস্যু থাকতে পারে, দীর্ঘ থাকতে পারে, মানে যেগুলো আমাদের আছে শুধুমাত্র অ এবং আ বাদে, তো সকল ক্ষেত্রে যদি এর পরে যদি আমাদের ক এবং র এর পরের মূর্ধন্য স্বর প্রত্যয়ের যদি দন্তস থাকে, সেক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ হবে। অর্থাৎ বুঝলাম যে অ আ ভিন্ন যে কোনো স্বরধ্বনি এবং ক এবং র এর পরে আমাদের দন্তস থাকলে সেক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ হবে। যেমন ভবিষ্যৎ, কি আছে যে ভবিষ্যৎ, মুমূর্ষু, চিকিৎসা, নিশুতি, চক্ষুষ্মান, এটা কিন্তু ইম্পর্টেন্ট, চক্ষুষ্মান। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দন্তস থাকলে এটা বুঝবে না, এটা আমাদের হবে মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, যদি আমরা এটা ভেঙে দেখি, তো এখন দেখেন এখানে কিন্তু যে ভবিষ্যৎ, তাই না, যে ভবিষ্যৎ এখানে কি আমাদের রস্যিকার দেওয়া আছে, তো এরপরে কিন্তু আমাদের অবশ্যই ক্ষেত্রে আমাদের দন্ত স লিখলে আমাদের ভুল হবে, সেক্ষেত্রে এটা না হয় হবে কি আমাদের মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, একইভাবে যদি এটা আমরা ভেঙে দেখি মুমূর্ষু, সেক্ষেত্রে যেখানে আমাদের দেওয়া আছে কি মুমূর্ষু, আমি বলেছিলাম যে আগে হচ্ছে আমাদের বর্ণ বসে, তারপরে আমাদের কার বসে, তার মানে কি আমাদের আগে বর্ণ, তারপরে আমাদের কি রস্যুকার। তো যেহেতু এখানে আমাদের কি রস্যু চলে আসছে, আমাদের স্বরবর্ণ চলে আসছে বা স্বরধ্বনি চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের একটা দীর্ঘ আসবে এখানে মুমূর্ষু। ঠিক আছে, এরপরে আসি আমরা নম্বর 2-এ, বলছে ই কারান্ত, রস্যই কারান্ত এবং রস্য উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে আমাদের মূর্ধন্য ষ হয়। অর্থাৎ যে কিছু কিছু শব্দ থাকবে যাদের আমাদের রস্যই কারান্ত রূপ থাকবে অথবা আমাদের রস্য কারান্ত রূপ থাকবে, যেগুলোর পরে হচ্ছে আমাদের মূর্ধন্য ষ বসে। যেমন অভিষেক, এক্ষেত্রে কিন্তু আমাদের অভিষেক, এক্ষেত্রে এখানে আমাদের দন্ত ষ হবে না, এখানে হচ্ছে আমাদের মূর্ধন্য ষ হবে অভিষেক। সুষুপ্তর ক্ষেত্রে আমাদের দন্ত ষ হবে না, এক্ষেত্রে আমাদের হবে কি মূর্ধন্য ষ। সুষুপ্ত, অনুষঙ্গ, এটা অনুষঙ্গ, যে বিষম, যে অনুষ্ঠান, এই যে আমাদের কিন্তু অনুষ্ঠান হয় না, এক্ষেত্রে হবে কি আমাদের অনুষ্ঠান, হবে কি আমাদের অনুষ্ঠান। এই যে প্রতিষেধক, প্রতিষ্ঠান, সুষমা, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের মূর্ধন্য ষ ব্যবহার করা হয়। এরপরে আসে হচ্ছে আমাদের যে রি, এই যে রিকার র, এরপরে আমাদের মূর্ধন্য ষ বসে। আমরা আগেও দেখেছি যে আমাদের রিকার এবং র এর পরে আমাদের মূর্ধন্য ষ বসে। একইভাবে এক্ষেত্রে আমাদের রিকার এবং র এর পরে আমাদের মূর্ধন্য ষ বসবে। যেমন কি যে ঋষি, এই যে রি আছে, যে ঋষি, কৃষক, রি আছে কৃষক, বৃষ্টি, বর্ষা, বর্ষণ, তৃষ্ণা, উৎকৃষ্ট, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এই 3টা বর্ণ দেওয়া আছে, যে রিকার এবং র, এই সকল আমাদের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের দন্ত ষ না বসে আমাদের বসবে কি আমাদের মূর্ধন্য ষ বসবে। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের র, এই যে র ধ্বনি। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে র এর পরে আমাদের সবসময় আমাদের মূর্ধন্য ষ বসে। একইভাবে যদি দেখি আমরা র ধ্বনির পরে যদি আমাদের অ আ ভিন্ন যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, অর্থাৎ যে র ধ্বনি থাকবে তারপরে আমাদের স্বরধ্বনির মধ্যে আমাদের অ এবং আ না থেকে আমাদের রস্যই দীর্ঘই অন্যান্য যদি থাকে, সেক্ষেত্রে আমাদের তারপরে আমাদের দন্তস্বা না হয়ে আমাদের হবে কি মূর্ধন্য ষ। যেমন আমাদের কি পরিষ্কার এবং আবিষ্কার, এক্ষেত্রে যদি আপনি লেখেন যেভাবে, যদি লেখেন যে পরিষ্কার, যদি লিখি আমরা যে পরিষ্কার, এটা আমাদের সম্পূর্ণ ভুল। কারণ এক্ষেত্রে আমাদের যে আমাদের স্বরবর্ণ আছে যে র, এই যে র এর পরে তো আমাদের বলেছিলাম যে আমরা আগে হচ্ছে আমাদের বর্ণ বসে, তারপরে হচ্ছে আমাদের কার বসে। তাহলে এই যে আমাদের যে অ আ কার ব্যতীত যে অন্য যদি কোনো কার বসে, সে তারপরে হচ্ছে এক্ষেত্রে আমাদের কি বসবে, আমাদের এক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ বসবে। যার কারণে এখানে আমাদের এটা ভুল এবং এটা আমাদের ঠিক হবে এখান থেকে পরিষ্কার।
তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, এই যে পরিষ্কার, আবিষ্কার, সকল ক্ষেত্রে আমাদের আমাদের রস্যিকার দেওয়া আছে, যার পরে আমাদের দন্ত স না বসে বসবে হচ্ছে আমাদের মূর্ধন্য ষ। এরপর দেখি যে কিন্তু, কিন্তু যদি হচ্ছে র এর পরে যদি আমাদের অ অথবা আ থাকে, সেক্ষেত্রে আমাদের একবারে আমাদের দন্ত স হবে। তার মানে আমরা বুঝলাম, যদি র এর পরে, যদি র এর পরে অ এবং আকার থাকে, অ এবং আকার থাকে, তো সেক্ষেত্রে আমাদের দন্তস্ব আমাদের ব্যবহার করা হবে। যদি আমাদের অ এবং আকার ব্যতীত যদি আমাদের অন্য কোনো কার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমাদের দন্তস্ব না হয়, হবে হচ্ছে আমাদের মূর্ধন্যস্ব হবে। ঠিক তেমনই দেখেন এখানে যে তিরস্কার, তিরস্কারের পরে এখানে আমাদের কি তিরস্কার দেওয়া আছে, যদি আমরা যদি ভাঙি এটাকে আমরা তিরস্কার, তাহলে এখানে আমাদের কি তিরও আছে, এখানে র। মনে রাখবেন যে এই যে র, এই রটাকে ভাঙলে আমরা পাই এই যে আমরা পাই র হস প্লাস অ। এই কারণে এর মধ্যে কিন্তু আমাদের অলরেডি আমাদের অ চলে আসছে, যার কারণে এর পরবর্তী শব্দ আমাদের এখানে আমাদের দন্তস্ব দেওয়া হবে, তিরস্কার। এরপর আছে কি আমাদের যে নমস্কার, একইভাবে এখানে যদি নমস্কার লিখি, তো নম শব্দে যে শেষে যে মটা আছে, এই মটাকে ভাঙলে আমরা পাই যে ময় হস প্লাস আ। মনে রাখবেন যে সকল ব্যঞ্জন ধ্বনিকে ভাঙলে আমাদের তার মধ্যে একটা করে আমাদের অ পাওয়া যায়, একটা করে অ পাওয়া যায়। যার কারণে আমাদের নম শব্দ ভাঙলে তার মধ্যে আমরা একটা অ পাই, এটা হচ্ছে আমাদের স্বরধ্বনি, যার কারণে এরপরে হচ্ছে আমাদের দন্তস্ব বসবে। ঠিক তেমনইভাবে পুরস্কারের ক্ষেত্রে আমাদের র এর মধ্যে অ আছে, যার কারণে এরপরে হচ্ছে আমাদের বসবে হচ্ছে আমাদের কি দন্তস্ব। এ কারণে আমাদের তিরস্কার, নমস্কার, পুরস্কার এ সকল শব্দে আমাদের দন্তস্ব বসবে। এরপরে বলছে এখানে যে ট ও ঠ, এই যে ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে আমাদের দন্তস্ব, এই যে দন্তস্ব না হয়ে সেক্ষেত্রে আমাদের এগুলো মূর্ধন্যস্ব হয়। যদি আমাদের ট এবং ঠ এর সঙ্গে যদি কোনো বর্ণ যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের দন্তস্ব না হয়ে সেক্ষেত্রে হবে আমাদের মূর্ধন্যস্ব। যেমন হচ্ছে আমাদের কষ্ট, যদি ভাঙিটাকে, তাহলে কষ্টকে যদি ভাঙি সেটা হবে এভাবে যে কষ্ট, এই যে আমাদের এখানে কষ্ট হবে এক্ষেত্রে। তাহলে আমরা বলেছিলাম যে এখানে এই যে ট এবং ঠ এর সঙ্গে যুক্ত, তাহলে এখানে আমাদের ট এর সঙ্গে যুক্ত হচ্ছে, যার কারণে এখানে আছে আমাদের কি মূর্ধন্যস্ব যুক্ত হবে কষ্ট। যেমন আমাদের এখানে স্পষ্ট, এই যে নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ, তাহলে সকল ক্ষেত্রে আমাদের ট ঠ আছে, এই যে এখানে ট আছে, এখানে ট, এখানে ট, এখানে ঠ, এখানে ঠ। তার মানে বুঝলাম যে যে কোনো শব্দের সঙ্গে যদি আমাদের ট অথবা ঠ যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমাদের দন্তস্ব না হয় আমাদের মূর্ধন্যস্ব হয়। এরপরে আসি আমরা যে খাঁটি বাংলা, খাঁটি বাংলা শব্দ এবং বিদেশি ভাষার শব্দ থেকে আগত ক্ষেত্রে আমাদের মূর্ধন্যস্ব আমাদের হয় না। তাহলে যেগুলো হচ্ছে আমাদের খাঁটি বাংলা এবং যেগুলো হচ্ছে আমাদের অন্য ভাষা থেকে আগত, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের মূর্ধন্যস্ব হয় না, সেক্ষেত্রে আমাদের তালব্যস্ব অথবা আমাদের দন্তস্ব হয়। যেমন দেখেন এখানে দেশি, দেশি, জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট, এই শব্দগুলো কিন্তু আমাদের অন্য ভাষা থেকে আগত, যার কারণে এই ক্ষেত্রে আমাদের কখনো আমাদের মূর্ধন্যস্ব হবে না, সেক্ষেত্রে হবে আমাদের তালব্যস্ব অথবা হচ্ছে এখান থেকে আমাদের হবে আমাদের দন্তস্ব হবে। এরপরে আসে হচ্ছে আমাদের সংস্কৃত স্বাদ, এই যে স্বাদ প্রত্যয়, মানে স্বাদ প্রত্যয় মনে রাখবেন যে উপসর্গ, উপসর্গ হচ্ছে আমাদের শব্দের পূর্বে বসে এবং প্রত্যয় হচ্ছে আমাদের শব্দের পরে বসে। অর্থাৎ কি স্বাদ প্রত্যয় মানে যে কোনো শব্দের শেষে যদি আমাদের স্বাদ থাকে, তো সেটা হচ্ছে আমাদেরকে স্বাদ প্রত্যয় যুক্ত শব্দ। তাহলে স্বাদ প্রত্যয় যুক্ত শব্দেও আমাদের 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 মূর্ধন্যস্ব কখনো হয় না। যেমন কি যে ভূমির স্বাদ, এই যে ভূমির স্বাদ, ধূলির স্বাদ, অগ্নির স্বাদ, এই যে স্বাদ যে প্রত্যয়টা আমাদের এখানে যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কখনো আমাদের মূর্ধন্যস্ব হবে না, সেক্ষেত্রে আমাদের দন্তস্বই আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ তিন স্বাদে আমাদের কি বলছে, তিন স্বাদ, যেমন ভূমির স্বাদ, ধূলির স্বাদ, অগ্নির স্বাদ, এই সকল স্বাদের ক্ষেত্রে আমাদের কখনো মূর্ধন্যস্ব হবে না, এক্ষেত্রে আমাদের দন্তস্ব ব্যবহার করতে হবে। এরপরে আসি আমরা যে নিম্নে মূর্ধন্যস্ব ব্যবহারের কিছু নিয়ম, মানে আমরা দেখেছিলাম যে আমাদের যখন আমাদের নত্যবিধান পড়েছি, নত্যবিধানের ক্ষেত্রে আমাদের কিছু কিছু শব্দে আমাদের স্বভাবতই হচ্ছে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হয়েছিল। ঠিক তেমনইভাবে এই ক্ষেত্রে আমাদের কিছু শব্দ আছে যেগুলোতে আমাদের একইভাবে আমাদের মূর্ধন্যস্ব যুক্ত করা হয়। যেমন দেখেন এখানে আষাঢ়, এই যে আষাঢ়, শেষ, ঈষৎ, মেষ, ভাষা, কলুষ, ভাষ্য, মানুষ, ষোড়শ, কোষ, পোষ, রোষ, শট, পুরুষ, মানুষ, পাষণ্ড, ষণ্ড, প্রত্যুষ, আভাস, ভাষণ, অভিলাষ, পোষণ, ঊষর, তোষণ, উষা, শোষণ, ঔষধ, বিষাণ, ষড়যন্ত্র, পাষাণ,
বিশেষ ভূষণ, সরিষা দূষণ। এই যে সকল যে শব্দগুলো আছে এগুলোর সব ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ব্যবহার করা হবে হচ্ছে আমাদের মূর্ধন্য ষ। এই ক্ষেত্রে আমাদের তালব্য ষ অথবা আমাদের দন্ত ষ এটা আমাদের ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। শব্দগুলো কি কি? এই যে আষাঢ়, এটা কিন্তু আমাদের আসে অনেক পরীক্ষায়, যে আষাঢ় শেষ ঈষৎ, মেষ ভাষা কলুষ, ভাষ্য মানুষ, ষোড়শ কোষ, পোষ রোষ, শট পুরুষ, মানুষ পাষণ্ড, ষণ্ড প্রত্যুষ, আভাস ভাষণ, অভিলাষ পোষণ, উষর তোষণ, উষা শোষণ, ঔষধ বিষাণ, ষড়যন্ত্র পাষাণ, বিশেষ ভূষণ, সরিষা দূষণ। এই শব্দগুলো কখনো আমাদের পরিবর্তন হবে না। এই সকল শব্দের ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো তালব্য ষ অথবা আমাদের দন্ত ষ কোনোটি হচ্ছে আমাদের ব্যবহার করা হবে না, কোনোটি হচ্ছে আমাদের ব্যবহার করা হবে না। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে কিছু কিছু আমাদের বানান থাকে যেগুলো আমরা সবসময় ভুল শিখি বা ভুল বলি, তো যেগুলো হচ্ছে আমাদের শুদ্ধ রূপ জানা খুবই প্রয়োজন। এক্ষেত্রে দেখেন আমাদের বাম পাশে দেওয়া আছে ভুল বানান, এই পাশে দেওয়া আছে আমাদের কি শুদ্ধ বানান। আমরা অনেক সময় বলে থাকি আমরা যে দারিদ্রতা, কি বলি আমরা? দারিদ্রতা, এটি আমাদের ভুল, হবে কি এটা আমাদের দরিদ্রতা। এখানে আমাদের কখনো আকার আসবে না, হবে কি দরিদ্রতা। অথবা বলতে পারি আমরা যে দারিদ্র, বলতে পারি কি আমরা দারিদ্র। মনে রাখবেন যে এখানে আমাদের তখন তা প্রত্যয় আমাদের যুক্ত হবে না। যদি বলি আমরা দারিদ্রতা, সেক্ষেত্রে আমাদের দারিদ্র লিখে এখানে আমাদের জ ফলা দিতে হবে, অথবা আমরা বলবো আমরা দরিদ্রতা, যে কোনো একটি বলবো আমরা, হয় দরিদ্রতা নতুবা বলবো আমরা এখানে দারিদ্র। তো এরপরে আসে হচ্ছে আমাদের দৈন্যতা। তো দৈন্যতার ক্ষেত্রে আমাদের জ ফলা যুক্ত আছে এখানে, আবার এখানে আমাদের তা প্রত্যয় যুক্ত আছে, যেটা আছে আমাদের গ্রহণযোগ্য নয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা হয় দীনতা, না হয় আমরা বলবো দৈন্য, যে কোনো একটি বলবো। যে দৈন্যতা আমাদের ভুল, কারণ এখানে আমাদের যা ভুল শব্দ, কারণ এখানে জ ফলা যুক্ত আছে অথবা আমাদের তা প্রত্যয় যুক্ত আছে। তো যে কোনো একটা হবে, হয় এক্ষেত্রে আমাদের জ ফলা হবে নতুবা আমাদের এখানে তা প্রত্যয় যুক্ত হবে, যে কোনো একটি হবে, হয় দৈন্য নাই দীনতা। এর ফলে আসে হচ্ছে আমাদের দীর্ঘজীবী। মনে রাখবেন যে যে কোনো শব্দের শেষে যদি আমাদের জীবী যুক্ত হয়, জীবী যুক্ত হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবীটা আমাদের দুটাই কিন্তু আমাদের দীর্ঘই হবে। যেমন আমাদের শ্রমজীবী, পেশাজীবী, সব জীবীর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এটা আমাদের দীর্ঘইকার ব্যবহার করা হবে। এরপর আসে কি আমাদের দাসত্বের ক্ষেত্রে দেখেন এখানে তয় ত দেওয়া আছে, এটা কিন্তু আমাদের ভুল, কারণ এক্ষেত্রে আমাদের তয় ব হবে। দাসত্বের ক্ষেত্রে হবে কি আমাদের তয় ব। এরপরে আসে হচ্ছে আমাদের পুনর্পুন। আচ্ছা, এই ক্ষেত্রে এটা একটু মিস্টেক হয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের বানানটা ভুল থাকে ভাবে, এখানে আমাদের মূর্ধন্য থাকে, ঠিক আছে। তো মনে রাখবেন যে আমাদের এই ক্ষেত্রে আমাদের মূর্ধন্য হয় না, সেক্ষেত্রে আমাদের দন্তন্য ব্যবহার করা হয়, এরপর আসবে আমাদের ভুবন। তো ভুবন শব্দের এক্ষেত্রে আমাদের দীর্ঘকার ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে আমাদের ব্যবহার হবে কি রস্যুকার হবে। একইভাবে আসে কি আমাদের দেখেন যে ভ্রাতুষ্পুত্র, কি আছে আমাদের যে ভ্রাতুষ্পুত্র। তো আমরা বলেছিলাম যে এখানে কি ভ্রাতুষ্পুত্র, তো সেক্ষেত্রে এখানে আমাদের মূর্ধন্য ষ আমাদের হবে না, সেক্ষেত্রে এখানে আমাদের হবে কি দন্ত স হবে, ভ্রাতুষ্পুত্র। এর পাশে কি আমাদের যে শ্বশ্রুষা, সেক্ষেত্রে আমাদের এটা হবে কি, এটা আমাদের শ্বশ্রুষা হবে না, এটা হবে আমাদের কি শুশ্রূষা হবে, এখানে আমাদেরটা রস্যকার যুক্ত হবে। ওকে, তারপরে আসি আমরা অনেকে বলি যে মুখস্থ, আমরা বলি যে মুখস্থ, এখানে কিন্তু ত কখনো আমাদের হবে না, এখানে হবে কি মুখস্থ, এটা আমাদের ভুল শব্দ, হবে কি আমাদের মুখস্থ, এখানে আমাদের দন্তস্বয় থ হবে, কি হবে দন্তস্বয় থ। ওকে, মুখস্থ। তারপরে সে আমাদের কি মনপুত, এখানে আমাদের ওকার হয় না, হবে কি মনপুত, সেক্ষেত্রে আমাদের বিসর্গ হবে মাঝখানে, হবে মনপুত। তারপরে আসা হচ্ছে আমাদের কি বিনা পানি, তো এটা হচ্ছে সরস্বতীর আরেকটা নাম হচ্ছে বিনা পানি। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের বিনা পানির ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে আমাদের রস্বইকার বসে না, সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের দীর্ঘিকার, হবে কি বিনা পানি। তারপরে আসে এখানে কি যে বৈয়াকরণিক অর্থ এটা ভুল, এটা হবে কি বৈয়াকরণ, অর্থাৎ কি যিনি ব্যাকরণ লেখেন তাকে বলা হচ্ছে আমাদের কি বৈয়াকরণ, আমাদের তাকে বৈয়াকরণিক বললে ভুল হবে, সেটা হবে কি আমাদের বৈয়াকরণ। এরপর আসে হচ্ছে আমাদের কি যক্ষা। যদি আমরা আমাদের উচ্চারণ যদি আমরা ঠিক রাখি, দেখেন এখানেও কিন্তু আমাদের যক্ষা, কিন্তু আমাদের উচ্চারণটা ঠিক আছে যক্ষা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই বানানটা আমাদের ভুল, কারণ এটা হবে কি আমাদের যক্ষার ক্ষেত্রে এই যে বানানটা আমাদের সঠিক হবে, এখানে আমাদের একটা এক্সট্রা একটা বর্ণ যুক্ত হবে। এর পাশে আমাদের সান্ত্বনা। তো সান্ত্বনার ক্ষেত্রে এখানে আমাদের তালব্যস্য, এখানে আমাদের ভুল, এখানে হবে আমাদের দন্তস্য এবং এখানে আমাদের দন্তন্বয় তয়ব হবে সান্ত্বনা।
তারপরে আসা হচ্ছে আমাদের সাক্ষী। তো সাক্ষী শব্দের ক্ষেত্রে এখানে প্রথমে কিন্তু আমাদের দন্তস্ব বয় আমাদের এটা হয় না, সেক্ষেত্রে হবে আমাদের সাক্ষী বানানো হবে, দন্তস্ব আকার ক্ষয় দীর্ঘিকার হবে সাক্ষী। তারপর যেটা আছে, যেটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বানান এখানে, এটা হচ্ছে আমাদের স্বায়ত্তশাসন। মনে রাখবেন যে এক্ষেত্রে আমাদের যে তয় ব, এই তয় ব এখানে আমাদের বসে না, এখানে আমাদের তয়ত হবে, এখানে আমাদের কি হবে তয়ত। তো এই বানানটা সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে কি আমাদের স্বায়ত্তশাসন, সেক্ষেত্রে আমাদের মাঝখানে কোনো তয় ব বসবে না, এই ক্ষেত্রে আমাদের এখানে তয়ত বসবে। তারপরে দেখি আমরা আরও আছে যে অপরাহ্ন। তো এখানে আছে যে আমাদের দেওয়া আছে অপরাহ্ন, এখানে একটু ভুল হয়েছে। তো অপরাহ্ন বানানের ক্ষেত্রে এটা আমাদের হয় না, এখানে নিচে হবে। মনে করছি অপরাহ্ন, কিন্তু বানানটা কিন্তু আমরা ভুল লিখি আমরা। তো অপরাহ্নর ক্ষেত্রে আমাদের এটা হবে না, এটা আমাদের কি হয় এখানে দন্তান্ন নিচে আসবে এখান থেকে, এটা আমাদের সঠিক বানান হবে এটা। তো অপরাহ্নর ক্ষেত্রে মনে রাখবে যে এটা কিন্তু আমাদের নিচে যুক্ত হবে, দন্তান্নটা হচ্ছে আমাদের কি আমাদের নিচে যুক্ত হবে অপরাহ্ন। এরপরে আসে বলি যে আমরা অর্ধায়ন। অর্ধায়ন বানানটা কিন্তু আমাদের বলা ভুল, কারণ এখানে হচ্ছে আমাদের কখনো আমাদের আকার যুক্ত হয় না, সেক্ষেত্রে হবে কি আমাদের যে অর্ধয়ন, কি হবে অর্ধয়ন। যে আমরা যতদিন যে বলি যে অর্ধায়ন, এটা আমাদের ভুল হবে হচ্ছে আমাদের কি অর্ধয়ন। এরপরে যে আমরা বলি অনেক সময় যে অত্যন্ত, অত্যন্ত সুন্দর মানে খুব সুন্দর, সেখানে অত্যন্ত হবে না, এটা হবে কি অত্যন্ত, কি হবে অত্যন্ত, সেক্ষেত্রে আমাদের এখানে আকার যুক্ত হবে না, শুধুমাত্র জ ফলাটা হবে। এরপরে আসে আমাদের যে অকাল পক্ক। তো অকাল পক্কর ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে কয় ক কখনো যুক্ত হবে না, এই যে কয় ক এটা কিন্তু আমাদের যুক্ত হবে না, এক্ষেত্রে হবে কি আমাদের কয় ব, ঠিক আছে, অকাল পক্ক, অকাল পক্ক। এই পাশে কি আমাদের আষাঢ়, এই যে এ বানানটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মূর্ধন্য ষ ব্যবহার করা হবে, এক্ষেত্রে আমাদের তালব্যস্য হবে না, এক্ষেত্রে আমাদের মূর্ধন্য ষ হবে। এরপর আসা হচ্ছে আমাদের আয়ত্ত, এখানে আমাদের তয়ব হবে না, এক্ষেত্রে হবে কি আমাদের তয়ত, আয়ত্ত। তারপর আর একটা শব্দ আসে যেক্ষেত্রে আমরা আবার ভুল করি, আমরা বলি যে আমাবস্যা, বলি যে আমরা আজ আমাবস্যা, এই আমাবস্যাটার ক্ষেত্রে কিন্তু এখানে এখানে হবে না, সঠিকটা হবে হচ্ছে আজ অমাবস্যা, কি বর্ষা অমাবস্যা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল করি, যে আমরা অনেক সময় বলে ফেলি যে আজ আমাবস্যা, এক্ষেত্রে আমাদের কখনোই হচ্ছে আমাদের এখানে হবে না, এটা হবে কি আজ অমাবস্যা। এরপর আসে দেখেন আমাদের আবিষ্কার। আবিষ্কারের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা বলেছিলাম যে যদি আমাদের কোনো শব্দে যদি আমাদের যদি থাকে, যে রস্যিকার থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে কি বসবে, রস্যিকার থাকলে সেক্ষেত্রে আমাদের হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের দন্তস্ব হবে, এখানে একটু ভুল হয়েছে। তাহলে মনে রাখবেন যে আমাদের যে কোনো শব্দ যদি আমাদের স্বরবর্ণ থাকে, যদি এবং থাকে, কি থাকবে এবং যদি এবং থাকে, এই দুইটা ক্ষেত্রে আমাদের দন্তস্ব হবে, এবং বাকি সকল আমাদের ক্ষেত্রে আমাদের পেট কাটা মূর্ধন্য ষ হবে বা মূর্ধন্য ষ হবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে যদি আমাদের কোনো শব্দের পর যদি আমাদের কিংবা থাকে, তো সেক্ষেত্রে আমাদের দন্তস্ব হবে, এবং যদি আমাদের অন্য কিছু থাকে যেমন রস্যু থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে মূর্ধন্য ষ হবে। এরপরে আসা হচ্ছে আমাদের ইতিপূর্বে, এখানে আমরা অনেকে বলি ইতিপূর্বে, এটা হবে আমাদের সঠিক ইতপূর্বে, ইত বিসর্গ তারপর আমাদের পূর্বে হবে ইতপূর্বে, নট ইতিপূর্বে। এরপর আসে যদি আমরা দেখি যে আশঙ্কা, এখানে যে আশঙ্কা লিখেছি, এখানে আমাদের এই যে অনুস্বার এটা বসে না, এটা হবে কি আমাদের উঙয় হবে, ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের আশঙ্কা। যেমন আমরা বলেছিলাম যে আমরা কিছু কিছু শব্দ বলেছিলাম যে আমরা অঙ্ক, ঠিক আছে, যেমন বলেছিলাম রং, যেমন বলেছিলাম রং, তাহলে রং শব্দটা হচ্ছে কি আমাদের এই রং শুদ্ধ, কিন্তু অনস্বরের পরে যদি আমাদের কোনো স্বরবর্ণ যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আমাদের অনুস্বররা উঠে যেয়ে আমাদের উঙ হয়ে যাবে। এই রুলসটা এখানে ফলো করা হয়েছে, এখানে হবে আশঙ্কা হবে এখানে। তাহলে কি শুধু রং বললে কিন্তু আমাদের এখানে রং আমাদের অনুস্বর হবে, কিন্তু এরপরে যদি আমাদের আর কোনো যদি এখানে আমাদের স্বরবর্ণ আনা হয়, সেক্ষেত্রে আমাদের এটা উঙ হবে। যদি বলতাম যে রং যোগ ইন রঙিন, তো সেক্ষেত্রে আমাদের এটা হতো আমাদের রঙিন, তখন সেক্ষেত্রে আমাদের এটা উঙ হবে রঙিন। ঠিক তেমনইভাবে এক্ষেত্রে আমাদের আশঙ্কার অনুস্বরের পরে আমাদের আরও এখানে আমাদের স্বরবর্ণ যুক্ত হয়েছে, যার কারণে এক্ষেত্রে আমাদের হবে কি এখানে আমাদের উঙ হবে এখানে আশঙ্কা। তারপর আছে আমাদের ঈষৎ, ঈষদের ক্ষেত্রে আমাদের রস্যই হবে না, এক্ষেত্রে আমাদের হবে কি দীর্ঘকার হবে ঈষৎ। এরপর দেখেন যে দেওয়া আছে উপযোগিতা। মনে রাখবেন যে আমাদের উপযোগিতা বা সহযোগিতা যেটা আমরা বলি, মনে রাখবেন যে আমাদের শব্দের শেষে যদি আমাদের তা প্রত্যয় বা তয় বয় প্রত্যয় যুক্ত হয়, তো সেক্ষেত্রে আমাদের রস্যইকার ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমরা আগে যে নিয়ম পড়েছিলাম সেখান থেকে এগুলো আসছে। মনে করেন যে এখানে দেওয়া আছে আমাদের সহযোগী, দেওয়া আছে হচ্ছে আমাদের সহযোগী, তাহলে এক্ষেত্রে সহযোগীর ক্ষেত্রে আমাদের শেষেরটা কিন্তু আমাদের দীর্ঘিকারই হবে, আমাদের দীর্ঘইকার হবে। কিন্তু যদি বললে আমরা সহযোগিতা,
এর সঙ্গে যে আমাদের তা প্রত্যয় যুক্ত হয়েছে, এই তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে তখন আমাদের এইটা আমাদের অশুদ্ধ হবে, সেক্ষেত্রে আমাদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের রস্বীকার হবে এবং সেটা তা প্রত্যয় যুক্ত হবে। যদি বলি আমরা যে মন্ত্রী, যদি বলি আমরা যে মন্ত্রী, তাহলে এই যে মন্ত্রী আছে, তাহলে মন্ত্রী শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু শুদ্ধ বানান মন্ত্রী। যদি বলি আমরা যে মন্ত্রিত্ব, যখন এর সঙ্গে আমাদের তয় বা আমাদের যুক্ত করা হবে তখন বানানটি হবে হচ্ছে আমাদের কি মন্ত্রিত্ব, তখন আমাদের এটা রস্বীকার হয়ে আমাদের পরে তয় বা বসবে এখানে। তার মানে বুঝলাম যে আমরা যে কোনো শব্দের সাথে যদি আমরা কোনো প্রত্যয় যেমন তা প্রত্যয় কিংবা তয় বা প্রত্যয় যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের শেষের দীর্ঘ ইকার পরিবর্তনে আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হয়, দীর্ঘ ইকার পরিবর্তন হয়ে আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হয়। ওকে, এরপর দেখি একত্রিত। একত্রিত বানানটা এখানে ভুল, আমরা বলবো কি একত্র, আমরা বলবো একত্র। তারপরে আমরা লিখি যে উপরুক্ত, যখন আমরা কোনো সৃজনশীল প্রশ্ন লিখি আমরা বলি যে উপরোক্ত কারণে, উপরোক্ত কারণে, তখন এটা কিন্তু আমাদের উপরুক্ত হবে না, এটা আমাদের শুদ্ধরূপ হবে হচ্ছে কি আমাদের উপরযুক্ত, কি হবে উপরযুক্ত কারণে। এরপর আসে কি আমাদের যে ঐশ্বর্য, এটা আমাদের বানান ভুল, কারণ এখানে আমাদের তালব্যস্বয় ব হবে যে ঐশ্বর্য, ঐশ্বর্য। এরপর দেখেন আমাদের যে কনিষ্ঠ, কি আছে আমাদের কনিষ্ঠ, এখানে আমাদের কনিষ্ঠ হবে না, এখানে হবে কি আমাদের কনিষ্ঠ মানে কি ছোট, কনিষ্ঠ কন্যা মানে কি ছোট কন্যা, সেক্ষেত্রে আমাদের ঠ হবে। এরপর দেওয়া আছে আমাদের কি কৃপণ, কি দেওয়া আছে কৃপণ, তাহলে এখানে কৃপণের ক্ষেত্রে এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে আমাদের কৃপণ এখানে রিকার হবে। মনে রাখবেন যে আমাদের রিকার, আমরা বলেছিলাম যে রি এর পরে যদি প বর্গীয় বা আমাদের যদি ক বর্গীয় থাকে, তারপরে হচ্ছে এখানে আমাদের কি দন্তন্য না হয় আমাদের কি বসে আমাদের মূর্ধন্য বসে, তো এক্ষেত্রে আমাদের রিকার দেওয়া আছে কয়েরি, তারপরে হচ্ছে আমাদের কি প বর্গীয় শব্দ আছে, তারপরে হচ্ছে এখানে আমাদের দন্তন্য না হয় আমাদের হবে কি মূর্ধন্য হবে। তারপর দেখেন এখানে দেওয়া আছে কি গীতাঞ্জলি, গীতাঞ্জলি বানানোর ক্ষেত্রে আমাদের 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 শেষের আমাদের দীর্ঘইকার না হয়ে এক্ষেত্রে আমাদের হবে কি হ্রস্বইকার হবে কি আমাদের গীতাঞ্জলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখানে হ্রস্বইকার দেওয়া হবে গীতাঞ্জলি। ওকে, তারপর তো এইগুলো হচ্ছে আমাদের যে এখান থেকে যদি বলি যে আমরা নিচের কোন বানানটি শুদ্ধ, তাই না, যদি বলি আমরা যে নিচের কোন বানানটি শুদ্ধ, তো সেক্ষেত্রে কি হবে দেখেন যে মুমূর্ষু, তো এই যে এখানে আমাদের দেয়া আছে যে মুমূর্ষু বানানগুলো দেওয়া আছে, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের এমসিকিউ এইভাবে আসবে যে বলবে যে নিচের কোন বানানটি শুদ্ধ, আপনাদেরকে লিখতে হবে, আপনাদের এখানে লিখতে দিয়ে বলবে যে মুমূর্ষু বানান মুখে আমাদের এই বানানটা আমাদের দেওয়া আছে, তখন আপনাদেরকে শুদ্ধ করে আপনাদের লিখতে হবে যে এক্ষেত্রে আমাদের কী হবে। তো মুমূর্ষু বানানের ক্ষেত্রে আমাদের শুদ্ধরূপ হবে এখানে আমাদের মনে রাখবেন যে প্রথমে রস্যুকার থাকে, পরে দীর্ঘ, তারপর রস্যুকার থাকে, এটা হচ্ছে আমাদের কি শুদ্ধরূপ হচ্ছে আমাদের এটা মুমূর্ষু, তাই এটা হচ্ছে আমাদের শুদ্ধরূপ হবে, এটা আমাদের মুমূর্ষু বানান, তো উত্তর হবে কি এখানে গ। ঠিক আছে, ওকে। তারপর তারপর দেখি এখানে এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি শুদ্ধ, বলেছে এখানে কি মনোকষ্ট, তা আমরা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আমরা যে মনোকষ্টে কখনো হচ্ছে যে আমাদের মাঝখানে আমাদের ওকার থাকে না, কখনো হচ্ছে আমাদের মাঝখানে ওকর থাকে না, তো সেক্ষেত্রে কী হবে আমাদের এই যে এখানে দন্তন্য না, এখানে এটা হবে না, বানানটা ভুল, এখানে মূর্ধন্য এটাও ভুল, এবং কখনো আমাদের ওকার থাকে না, তো শুদ্ধরূপ কোনটা হবে কি যে মনোকষ্ট, মনোর পরে একটা আমাদের বিসর্গ আসবে এবং কষ্ট, এটা হবে কি মনোকষ্ট, এটা হবে আমাদের কি মনোকষ্ট। ওকে, তারপরে আসেন এই যে বানানটা খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম আমি, যে বলছে এখানে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম এখান থেকে যে স্বায়ত্ত শাসন বানানের আমাদের কোনটা সঠিক হবে, তাই না। এখন দেখেন যে আমরা বলেছিলাম যে প্রথমে হচ্ছে আমাদের আমাদের দন্তস্বয় বফলা থাকবে এবং মাঝখানে আমাদের তয়তা থাকবে, দেখেন তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দন্তস্বয় ব আছে, দন্তস্বয় ব আছে এবং মাঝখানে আমাদের কিন্তু তয় তো আমাদের দেওয়া আছে, অলরেডি আমাদের দেওয়া আছে। এখন দেখবো যে এক্ষেত্রে আমাদের বানানটা কোথায় ভুল আছে, তাহলে স্বায়ত্ত শাসন, এক্ষেত্রে কিন্তু আমাদের শাসনের কিন্তু এটা আমাদের ভুল আছে, কারণ আমাদের তালব্যস্যা আমাদের আগে বসে, এখানে আমাদের মূর্ধন্য দেওয়া আছে, এটা আমাদের ভুল আছে, এখানে মূর্ধন্য ভুল, তার মানে কি যে এখানে আমাদের রাইট দেওয়া আছে শাসন বানান, কারণ কি জানি কি আমরা শাসন বানানটা হয় ভাবে আমাদের শাসন, তালব্যস্যা আকার দন্তস্ব দন্তন্য শাসন, আর তার আগেরটা হবে কি আমাদের এর পূর্বে হবে কি স্বায়ত্ত, তো এটা হবে কি আমাদের দন্তস্ব বয় আকার অন্তস্তিয়া তয়তায় সাহিত্য, তাহলে আমাদের সম্পূর্ণ রূপ ঠিক করলে হবে কি এই যে ঘ নম্বর হবে উত্তর স্বায়ত্ত শাসন।
ওকে, তারপরে আচ্ছা এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে নিশিথিনী, তাহলে লিখব যে নিচের কোন বানানটি শুদ্ধ, তাহলে সেক্ষেত্রে দেওয়া আছে আমাদের কি নিশিথিনী। তো দেখেন এক্ষেত্রে আমাদের সব বানানের ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিকভাবে দেওয়া আছে, শুধু আমাদের দেওয়া আছে যে আমাদের কোনটি কার বর্ণের ক্ষেত্রে দেখেন আমাদের ভিন্ন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখেন সবগুলো আমাদের রস্বীকার দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের দীর্ঘিকার দেওয়া আছে না। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের নিচের কোনটি আমাদের সঠিক বানানো হবে, নিশিথিনী। মনে রাখবেন যে নিশিথিনীর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা রস্যি, একটা দীর্ঘই, একটা রস্যি, একটা দীর্ঘইকার আমাদের সঠিক হবে। এগুলো হচ্ছে আমাদের বুঝে বুঝে পড়তে হবে, অথবা আমাদের কিছু আমাদের ট্রিক্স করতে হবে যে কোনটা সঠিক। মনে রাখবেন যে এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা রস্যি, একটা রস্যি, মনে রাখবেন যে 1 2, মনে রাখবেন যে 1 2 1 2 12 12, তাহলে 1 মানে হচ্ছে রস্যিকার, 2 মানে আমাদের দীর্ঘিকার, এখানে হবে কি 1 2 1 2, এখানে হবে কি নিশিথিনীর ক্ষেত্রে আমাদের এটা হবে 1, পরে হবে 2, পরে হবে 1, পরে হবে 2, তাহলে এটা হবে কি 1212, অর্থাৎ কি নিশিথিনী। তো সেক্ষেত্রে আমাদের এটা হবে সঠিক বানান হবে নিশিথিনীর ক্ষেত্রে। মনে রাখবেন যে 1 2 1 2, ঠিক আছে, ওকে। এরপরে আসে হচ্ছে আমাদের এই যে একটুকে দেখলাম আমরা যে নিচের কোন বানানটি শুদ্ধ নয়। এখানে বলছে যে আমাদের যে নিচের কোন বানানটি আমাদের শুদ্ধ নয়, তাই না। তো দেখেন এখানে কি আছে আমাদের দরিদ্রতা, তাহলে আমরা দেখেছিলাম যে বলেছিলাম যে দারিদ্রতা থাকলে ভুল হবে হচ্ছে আমাদের হয় দরিদ্রতা না হবে দারিদ্র, তার মানে এটা আমাদের ঠিক আছে, বানানটা আমাদের শুদ্ধ। এখানে বলেছে আমাদের যে নিচের কোনটি শুদ্ধ নয়, মানে আমাদের কোনটা ভুল আছে, কোনটা আমাদের ভুল আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দরিদ্র আমাদের ঠিক আছে। আমি বলেছিলাম যে কোনো শব্দের ক্ষেত্রে যদি আমাদের তা প্রত্যয় বা তয় বা প্রত্যয় যুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের শেষের দীর্ঘইকার পরিবর্তনে আমাদের রস্বীকার হয়। এখন দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে, রস্বীকার দেওয়া আছে, তার মানে এটা আমাদের ঠিক আছে, এখান থেকে এটাও আমাদের ঠিক আছে, ওকে। তো তারপর দেখি এখানে কি আছে আমাদের, তো এরপরে দেওয়া আছে আমাদের কি শ্রদ্ধাঞ্জলি, কি দেওয়া আছে আমাদের শ্রদ্ধাঞ্জলি। এখন দেখেন যে শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, তাই না, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এই সকল জলির ক্ষেত্রে কিন্তু আমাদের রস্বইকার ব্যবহার করা হয়। তার মানে দেখলাম যে আমরা এই বানানটিও আমাদের সঠিক, এই বানানটিও সঠিক, এটিও আমাদের সঠিক, শুধুমাত্র ভুল কোনটা, এই যে ভুল আছে এই যে আমাদের এটা ঊর্ধ্ব, এটা কিন্তু আমাদের ভুল বানান ঊর্ধ্ব, ঠিক আছে, এটা আমাদের ভুল, তাহলে আমাদের উত্তর হবে আমাদের এইটা ঊর্ধ্ব, ঠিক আছে, ওকে। তারপরে এরপর দেখেন বলছে যে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন কে। বুঝতে পারে আমাদের যে আমরা যে বাংলা বানানের যে নিয়মগুলো পড়ি, এই বানানগুলো আমাদের প্রণয়ন করে কারা। বলছে যে এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ সরকার, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি। তো এটা হবে কি আমাদের অবশ্যই হবে এটা আমাদের বাংলা একাডেমি, কারণ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কোন বানান সঠিক এবং কোন বানান ভুল এ সকল ক্ষেত্রে আমাদের দেখা হচ্ছে আমাদের বাংলা একাডেমি। এক্ষেত্রে আমাদের সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, তো এক্ষেত্রে আমাদের হবে কি বাংলা একাডেমি, ওকে। এরপরে দেখেন যে বলছে যে নিচের কোন শব্দটি হচ্ছে ভুল, নিচের কোন শব্দটি হচ্ছে আমাদের এখানে ভুল, ওকে। দেখেন এখানে দিয়েছে আমাদের কি স্বায়ত্ত শাসন, দেওয়া আছে কি আমাদের এখানে স্বায়ত্ত শাসন, দেখলাম আমরা দেখেছি এখানে, তাহলে এখানে আমাদের দন্তস্বয় বয় বফলা আছে, তারপর এখানে আমাদের তয় ত আছে, তার মানে কি এটা আমাদের ঠিক আছে, বানানো ঠিক আছে, তার মানে কি এটা আমাদের শুদ্ধ বানান। আমি বলেছিলাম যে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এ সকল ক্ষেত্রে কি হয় আমাদের আমাদের অঞ্জলি ক্ষেত্রে আমাদের কি রস্বইকার হয়, তো এটা আমাদের ঠিক আছে, তাহলে কি শ্রদ্ধাঞ্জলি কি হবে আমাদের এটা ঠিক আছে এখান থেকে। আচ্ছা তারপরে দেখেন এখানে কি দেওয়া আছে যে আমাদের অভ্যন্তরীণ, এই যে অভ্যন্তরীণ এটাও আমাদের ঠিক আছে, এটা আমাদের মুহুর্মুহু, এক্ষেত্রে আমাদের ভুল আছে, এক্ষেত্রে আমাদের এটা রস্যকার হবে এখান থেকে, তাহলে উত্তর হবে কি আমাদের এটা হচ্ছে আমাদের ভুল, মানে আমাদের সঠিক নয় কোনটি। বুঝতে পেরেছেন যে আমরা প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের কোন বানানটার মধ্যে আমাদের আমাদের প্রবলেম আছে, সে বানানটা আমরা আগে খুঁজে বের করব। তো দেখলাম এখানে আমাদের যে এখানে আমাদের দন্তস্ব বয় ফলা ছিল, এটা ঠিক আছে, পরে তয় ত ঠিক আছে এবং বানানটা আমাদের ঠিক আছে। আমি বলেছিলাম যে আমাদের যে অঞ্জলি মানে যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এই সকল জলির ক্ষেত্রে আমাদের শেষেরটা হচ্ছে আমাদের কি রস্বইকার হবে, তো এটা আমাদের ঠিক আছে। এরপর আছে কি আমাদের অভ্যন্তরীণ, এটা আমাদের ঠিক আছে, তাহলে আমাদের ভুল আছে কোনটা আমাদের মুহুর্মুহু, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রস্যকার হবে এখান থেকে মুহুর্মুহু, ঠিক আছে, তাহলে আমাদের এটা আছে এখান থেকে ভুল, ওকে। এরপর যদি আমরা দেখি ওকে, বলছে এখান থেকে যে নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি শুদ্ধ। এখন দেখেন এখানে কি আছে মহিয়াস,
এটা কখনো আমাদের শুদ্ধ বানান না, এটা আমাদের মহিয়াস নামে কোনো কিছুই আমাদের এখানে নাই। ওকে, তো তারপরে আছে এখান থেকে আমাদের, আচ্ছা বলছে এখানে যে মহি অসি, যে কি মহি অসি দেওয়া আছে কি যে মহি অসি, মহি অসি বলতেছে কি মহি অসি। এখন দেখেন যে এই তিনটা বানানে কিন্তু আমাদের কিন্তু একইভাবে দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে আমাদের কারের আমাদের একটু চিহ্নটা আমাদের পরিবর্তন করা হয়েছে। তাহলে অসাধারণ আমাদের হবে কি দুইটা ক্ষেত্রে আমাদের দীর্ঘিকার দেওয়া হয়, এটা হবে কি খ নম্বর উত্তর হবে, কারণ মহিষীর ক্ষেত্রে আমাদের এখানেও আমাদের দীর্ঘইকার দেওয়া হয়, এখানেও আমাদের দীর্ঘইকার দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের শুদ্ধ বানান মহি অসি। ওকে ওকে, তারপরে আসে যে এখানে যে নিচের কোন বানানটি শুদ্ধ, এখানে দেওয়া আছে কি আমাদের সান্ত্বনা। তাহলে কিছুক্ষণ আগেও দেখেছি আমরা যে সান্ত্বনা বানানের ক্ষেত্রে কি হয়, তাই না? সান্ত্বনা বানানের ক্ষেত্রে কিন্তু আমাদের বফলা কিন্তু মাঝখানে যুক্ত করা হয়, সান্ত্বনার ক্ষেত্রে আমাদের একটা বফলা যুক্ত করা হয়। তাহলে এখানে আমাদের দেখেন এই ক্ষেত্রে দেখেন আমাদের বফলা এখানেও আছে এখানেও আছে। এখন দেখেন যে সান্ত্বনার ক্ষেত্রে মনে রাখবেন যে শুরুতে কখনো আমাদের বফলা যুক্ত হয় না, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটাই হয়, সেটা মাঝখানে। তার মানে আমাদের শুদ্ধ হবে হচ্ছে আমাদের এইটা। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু যুক্ত হবে না, এটা ভুল। তাহলে হবে কি আমাদের সান্ত্বনা প্রথমটি উত্তর ক। এরপরে আসি, তো বলছে এখান থেকে আমাদের যে নিচের কোন বানানটি শুদ্ধ, যে নিশীথ, তাই না? বলছে এখানে নিশীথ, নিচের কোন বানানটি শুদ্ধ। তো নিশীথের ক্ষেত্রে দেখেন আমাদের যে এখানে আমাদের সব কিছু ঠিক আছে, শুধুমাত্র আমাদের দেওয়া আছে এখানে আমাদের কি রশ্মি, এবং এই ক্ষেত্রে বানানের ক্ষেত্রে আমাদের একটু ভুল দেওয়া আছে। ওকে, দেওয়া আছে এখানে আমাদের কি নিশীথ। তো দেখেন এখানে আমাদের দেওয়া আছে এখানে কি রস্যিকার, এখানে দীর্ঘিকার, এখানে রশ্মি রশ্মি, এখানে দীর্ঘি দীর্ঘি, এখানে আমাদের দুটো আছে দীর্ঘি রশ্মি। মনে রাখবেন যে নিশীথ বানানের ক্ষেত্রে হচ্ছে আমাদের হয় হচ্ছে নিয়ম হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের রস্যিকার হয় এবং পরেরটা আমাদের দীর্ঘিকার হয়। এটা হবে কি নিশীথের ক্ষেত্রে আমাদের এটা আসবে কি নিশীথ। শুদ্ধ বানান হবে কি আমাদের এটা নিশীথ, ক নম্বর আসবে উত্তর নিশীথ। ঠিক আছে, তারপরে এখন দেখেন এখানে বলা হয়েছে যে পিপিলিকা, এখানে আছে কি আমাদের যে পিপিলিকা। পিপিলিকা বানানোর ক্ষেত্রে আমাদের যে নিচের কোনটি আমাদের শুদ্ধ হবে, পিপিলিকা। ওকে, এখন দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে, সবগুলো কিন্তু আমাদের এখানে আমাদের রস্যিকার দেওয়া। পিপিলিকা এক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি রস্যই দীর্ঘই, আবার আমাদের দীর্ঘই কাকার, আবার এবং আমাদের দেওয়া আছে রস্যিকার দেওয়া আছে, এবং এক্ষেত্রে দেওয়া আছে আমাদের কি দীর্ঘই রস্যই রস্যই। মনে রাখবেন যে আমাদের নিশিথিনীর মতো এক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে আমাদের যে 1 2 1 2, ঠিক আছে 1 2 1 2। এখন দেখেন তাহলে এখানে এক মানে কি, এক মানে হচ্ছে রস্যিকার, দুই মানে আমাদের দীর্ঘিকার, এক মানে রস্যিকার। তো এক্ষেত্রে আমাদের যে হবে কি রশ্মি দীর্ঘই এবং রস্যিকা, তাহলে এটা হবে আমাদের উত্তর হবে কি 1 2 1, এক মানে আমাদের রস্যই এবং দুই মানে হচ্ছে আমাদের দীর্ঘইকার। তাহলে এক্ষেত্রে আমাদের শুদ্ধ বানান হবে কি আমাদের দ্বিতীয় অপশনটা পিপিলিকা। এই যে পিপিলিকা যে এক, পিপিলিকার এখানে দুই, এবং পিপিলিকা এখানে আমাদের এক হবে, 1 2 1, এটা হবে এক, এটা হবে আমাদের দুই, এটা হবে আমাদের এক। এই নিয়ে আমরা আপনি একটু ট্রিক্স শিখতে পারলে আপনাদের বানানগুলো একদম ইজি হয়ে যাবে। ওকে, তারপরে আচ্ছা, তো আপাতত এইটুকুই হচ্ছে আমাদের ক্লাস। তো বানানগুলো আপনাদের যে আমাদের রুলসগুলো আপনাকে পড়িয়েছি, এই রুলসগুলো ফলো করলে এবং পাশাপাশি যদি আপনারা কিছু যদি আপনাদের বোর্ড কোশ্চেন অথবা যদি কিছু আপনারা যদি ট্রাই করেন, দেখবেন যে এগুলো একদম ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাস আপাতত এইটুকুই। তো এরপরে এসে যে আমাদের বাংলা বানানের ক্ষেত্রে আর কোনো নিয়ম নাই, তো সকল নিয়মকে আপনাদের এখানে অ্যাড করা হয়েছে, পাশাপাশি যেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো যদি আপনাদের যদি কোনো ক্লাস বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনারা বুঝতে পারেননি, তাহলে সেক্ষেত্রে আমি আরেকটু এখানে বলবো। আপনারা প্লিজ একটু আপনারা কমেন্ট করেন যে আপনারা কে কোন রুলস অথবা কে কোন বানানটা আপনারা বুঝতে পারেননি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে আপনারা কোন রুলসটা বোঝেননি, অথবা যদি বলেন যে ভাই আমি এই বানানটা বুঝতে পারিনি, তো সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। তো
তো আজকে বাংলা বানানের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আশা করি যে আপনাদের এই দুইটা ক্লাসে যে আমরা বাংলা বানানের যে তৎসম, অতৎসম, দেশি বিদেশি ভাষা এবং আমাদের যে নত্ব এবং সত্য বিধানের যে ব্যবহার, এর মাধ্যমে কিন্তু আমাদের বাংলা বানানের ক্ষেত্রে যে সকল যে রুলস থাকে সেই রুলসগুলো আমাদের চলে আসছে এর মধ্যে। আশা করি যে এর বাইরে থেকে আপনারা কোনো বানান পাবেন না। তো এর পরবর্তী ক্লাসের ক্ষেত্রে আমরা বাংলা দ্বিতীয় পত্র একটা ক্লাস নিয়েছি। এর পরবর্তীতে আমরা ক্লাস নেব হচ্ছে বাংলা প্রথম পত্রর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা আপনাদের সিলেবাস অনুযায়ী যেইগুলো প্রথমের দিকে আছে তো সেখান থেকে আমরা বাংলা প্রথম পত্রের ক্লাস নেব। তাহলে এটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, এবং আগামী যে আমাদের যে নেক্সট ক্লাস থাকবে সেই ক্লাস হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে ক্লাস নেব। ঠিক আছে? আর যদি আপনাদের এখনও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে একটু বলতে পারেন যে ভাই এখান থেকে বুঝি নাই। তো তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসের ক্ষেত্রে আমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করা হবে। আজ ক্লাস এইটুকুই। ভাই ভাই হয়ে গেছে ভাই? জি জি স্যার, কাটে।